দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। ১.৫ বছরের অস্বস্তিকর দূরত্ব ঘুচিয়ে আবার স্বাভাবিক সম্পর্কের দিকে আগাচ্ছে বাংলাদেশ ভারত। নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক নির্মাণের কথা নানা সময়ে বিএনপি বলেছে, কিন্তু ২৪-এর অভ্যুত্থানের পর নানা সময়ে এই অভিযোগও ছিল আওয়ামী লীগের দীর্ঘ যে শাসনামলে ভারতের আধিপত্য বিস্তারের যে চেষ্টা, সেই অভিযোগ নানাজনের মুখে এসেছে। তা থেকেই মূলত সম্পর্কের দূরত্ব তৈরি, এবং ভারত নানা সময় বলেছে নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে, সে পথেই হয়তো হাঁটছে। কিন্তু নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণে নতুন কি নীতি সামনে আনতে পারে বা কি কৌশল অবলম্বন করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন, সেসব বিষয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন ঢাকা 18 আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর হোসেন। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমে এস.এম. জাহাঙ্গীর হোসেন আপনাকে অভিনন্দন জানাই। আজকেই আপনি নির্বাচিত হওয়ার পর প্রথম দেখা আমাদের। আপনি সংসদে যাচ্ছেন, আপনাদের দল ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করলো। কি মনে হয় প্রতিবেশী দেশ হিসেবে, যেমনটি বলছিলাম ভারতের বিরুদ্ধে তো একটি বড় অভিযোগ ছিল, এবং আমাদের দেশে নানা সময়ে এই অভিযোগ ছিল যে ভারত অনেক কিছু, আমাদের আগের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে এত কিছু দিয়েছি যে তারা সেটা ভুলতে পারবে না। নতুন সম্পর্ক নির্মাণে আপনার পরামর্শ কি বা কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই দেশের মানুষ দীর্ঘদিন ভারত বিরোধী। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে, এটা সৌরভ ভাই বড় ভাই আছে, তারপর আমি বলছি যে স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছি, কিন্তু আমরা পাকিস্তানের আত্মসমর্পণ করছে কার কাছে, সেটা আপনাদের দেখতে হবে। পরবর্তীতে আমরা যেটা শুনেছি, আমরা যেটা দেখেছি যে এই দেশ থেকে অনেক কিছুই ভারতীয়রা নিয়ে গেছে। তো যার কারণে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পরেও বাংলাদেশের মানুষের একটা তাদের প্রতি একটা আমাদের সাথে যে বৈষম্য আচরণ করেছে, সেই আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কিন্তু সবসময় একটা অবস্থান ছিল। এবং আপনি দেখেন প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা রাজনীতি কর্মী যখনই কোনো প্রোগ্রাম করেছে, যখনই যেখানে গিয়েছে, প্রতিবাদ করার সুযোগ পেয়েছে, ভারত বিরোধী স্লোগান দিয়েছে। এটা কিন্তু বিভিন্ন সময়, ধরেন 91-এ বিএনপি ক্ষমতা এসেছে, সেই 91-এ বিএনপি ক্ষমতা আসাটা কিন্তু সেখানেও কিন্তু ভারত বিরোধী একটা ব্যাপক ছিল, তবে স্লোগান ছিল। তবে এটা ঠিক, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি বহুত বড় রাষ্ট্র, আমাদের চতুর্দিকে বেষ্টনীতে আছে। পাশাপাশি তাদের অর্থনীতি আর আমাদের অর্থনীতি দুটো মিলে অনেক ফারাক আছে। তো যার কারণে তাদের সাথে আমাদের সমন্বয় করে চলতে হলে একটা সুসম্পর্ক থাকা দরকার। আর প্রতিটি দেশের সাথে একটা আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে ভিন্নতা হয়েছে কেন? এখানে ভিন্নতা হয়েছে, অতীতেও কিন্তু ধরেন বাংলাদেশের আওয়ামী লীগের সাথে বা শেখ মুজিবের পরিবারের সাথে ভারতের একটা সম্পর্ক ছিল। আমরা কিন্তু বারবার বলেছি যে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণের সাথে। ধরেন আমাদের ভারতের জনগণের সাথে সম্পর্ক হবে, ভারতের আর বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক, একটা পরিবারের সাথে সম্পর্ক হতে পারে না। আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং আমরা বলতেছি। কিন্তু প্রতিটা নির্বাচনে আপনি দেখেন, আমি যদি 14 নির্বাচনের কথা বলি, 14 নির্বাচন কিভাবে হয়েছে, সেখানে তো বাংলাদেশে আমরা সেখানে বিএনপি নির্বাচনে যায় নাই। বিএনপি নির্বাচনে না গেলেও সেখানে নির্বাচনটা হওয়ার কথা না, কিন্তু ভারত থেকে তৎকালীন সময়ে পররাষ্ট্র সচিব এসে সেখানে এরশাদ নির্বাচন না করার কথা ছিল, বা উনি বলেছেনও যে উনি নির্বাচন করবেন না, কিন্তু করেছেন, কিন্তু তাকে কিন্তু বাধ্য করা হয়েছে। এইভাবে প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে দেখা গেল তারা একচেটিয়াভাবে আওয়ামী লীগকে সমর্থন করে গেছে। যার কারণে কিন্তু বাংলাদেশে ধরেন একটা সবাই তো আওয়ামী লীগ করে না, সবাই বিএনপিও করে না, কিন্তু যার কারণে যেই মানুষগুলো আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগকে পছন্দ করে, হয়তো ভারতের সাথে তাদের বিভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে, ব্যবসা বাণিজ্য আদার্স রিলেশন থাকতে পারে, কিন্তু তারাও কিন্তু ওই কারণে, যেহেতু আওয়ামী লীগকে তারা একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা অতীতে ভারত বিরোধী হয়ে গেছে। যারা বললাম তো যে তাদের সাথে অনেক বড় বড় বিজনেস রিলেশন হয়তো ছিল। তো এই জায়গা থেকে আমরা কিন্তু সবসময় দেখেছি বাংলাদেশের মানুষ সবসময় ভারত বিরোধী, কারণ ভারত সবসময় একচেটিয়াভাবে একটা পক্ষকে সমর্থন করে গেছে। তারা ন্যায় করেছে, অন্যায় করেছে, এখন তো সেই দলটি নেই। হ্যাঁ, সেই দলটি নেই। ভারতের সমর্থন কি বিএনপির দিকে যাবে, নাকি রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক তো আছেই, কূটনৈতিক সম্পর্ক থাকবে, বিএনপির সঙ্গে কি ভারতের মানে কোনো আলোচনা, নেগোসিয়েশন যেটাকে বলে,
সেসব কিছু আছে আপনার মনে হয়? দেখেন, এটা কিন্তু ভারতের সাথে কিন্তু বিএনপি, নট অনলি ভারত, কোনো দেশের সাথে কিন্তু বিএনপি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কখনো কোনো নেগোসিয়েশনে যায়নি। একমাত্র বিএনপি যেটা বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী এবং জাতীয়তাবাদী শক্তিকে দমন করার জন্য কিন্তু প্রতিটা রাষ্ট্র সবসময় সবসময় খেয়াল রাখে, কারণ যার ভিতরে দেশপ্রেম যত বেশি আছে সেই দেশপ্রেমিক শক্তিকে সবাই ভয় পায়, সেটা বাংলাদেশে হোক আর অন্য দেশে হোক। বা একমাত্র জাতীয়তাবাদী দল হলো বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী এবং দেশপ্রেমে তারা কঠোর ভূমিকা রাখে, যেন অতীতে শহীদ রাষ্ট্রপতি যেমন রেখেছে, পরবর্তীতে আমাদের নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া রেখেছে, এবং তারেক রহমান তার ধারাবাহিকতা কিন্তু রাজনীতিটা করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটু সোহরাব হাসান আপনাকে শুনতে চাই। যদি উল্লেখ করি, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা বলেছেন বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। যদি আমি ঐতিহাসিক শব্দটির উপরে একটু দৃষ্টিপাত করতে চাই, যে ইতিহাস, তাদের সঙ্গে সম্পর্কের ইতিহাস তো আমাদের খুব বেশি ভালো নয়, সামনে এই ঐতিহাসিকটা কিভাবে আসবে? ধন্যবাদ। প্রথমে ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনকে অভিনন্দন, শুভেচ্ছা। আসলে দুই দেশের সম্পর্ক তো দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এক ধরনের, সরকারের সাথে সরকারের, কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক। আপনি যেসব বিষয়ে আলোচনা হলো এটার দৃষ্টিভঙ্গির ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা যেমন ভারতের যে অবস্থান সেটাকে অস্বীকার করতে পারবো না, ভারতও আমরা বাংলাদেশের অবস্থানকে অস্বীকার করতে পারবে না। কারণ দুই নিকট প্রতিবেশী দেশকে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক লেনদেন, সহযোগিতা, সহমর্মিতার মধ্য দিয়েই যদি আমরা চলতে পারি তাহলে উভয় দেশের মানুষ লাভবান। নানা সময় গত 54 বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে নানা রকম টানাপোড়েন ঘটেছে, টানাপোড়েন হয়েছে, কিন্তু গত 18 মাসে যেটা হয়েছে এরকম হয়নি। এর জন্য কারা দায়ী, কেন হলো সেটা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন, কিন্তু এটির অবসান হওয়া চাই। বিএনপির প্রথমেই আমার নির্বাচিত হওয়ার আগেও কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে আমরা নিকট প্রতিবেশী সহ ভারত সহ সবার সাথেই ভালো সম্পর্ক চাই, তবে সেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, সবার আগে বাংলাদেশ। এটি তো বিএনপির খুব জনপ্রিয় স্লোগান। তো আমরা চাই যে আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখব, ভারতও নিশ্চয়ই তাদের জাতীয় স্বার্থ দেখবে। এখানে সন্দেহটা, দুই দেশের সম্পর্ক তখনই খারাপ হয় যখন একে অপরকে সন্দেহ করে, একে অপরের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেয়, এমন কোনো আচরণ করে, এমন কোনো কথাবার্তাও বলে, তখন কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়, এক ধরনের বৈরিতা তৈরি হয়, যেটি সম্পর্কের অবনতি ঘটায়। এখন তো আমরা ইতিবাচক দিকে আগাচ্ছি। অন্তর্বর্তী সরকারের মধ্যে উভয়, এখানে যেমন ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ছিল, ওখানেও বাংলাদেশ মিশন, বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, আগরতলায় বিক্ষোভ হয়েছে, কলকাতায় এবং সর্বশেষ দিল্লিতে, এবং যে কারণে বাংলাদেশ ভিসা সার্ভিস বন্ধ রেখেছিল। বাংলাদেশ সেই ভিসা সার্ভিস চালু করেছে এই নতুন সরকার আসার পর। সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের যে সদিচ্ছা আছে সেটি কিন্তু বাংলাদেশ তার কাজে প্রমাণ করেছে, সম্পর্ক উন্নয়ন চায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন, এরপর আজকে ভারতের হাই কমিশনার তিনিও বললেন যে ঐতিহাসিক দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চান। তিনি ঐতিহাসিক কথাটি বলছেন, যে যার উপর আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। ঐতিহাসিক মানে বাংলাদেশ ভারতের, আমরা তো একটা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ, এ কারণে সাংস্কৃতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে এখন এই সম্পর্কটা এগিয়ে নেওয়া যাবে না পিছিয়ে যাবে, এটি নির্ভর করবে দুই দেশের, বিশেষ করে ভারতের নীতি নির্ধারকদের উপর। কারণ বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকারের সময়ও এমন রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর মানুষ নানা রকম কথাবার্তা বলতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি
যেমন দ্বিপক্ষীয় চুক্তি, কোনো চুক্তি বাতিল করা হয়নি। তো সুতরাং কিন্তু এবং আমরা যেটা নিয়ে ব্যাপক আলোচনা হয় যে আওয়ামী লীগ সরকারের সময় আলোচনা হতো যে ইলিশ দিয়ে দেয়া, সেই ইলিশও কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার দেওয়া বন্ধ করে। সেটাই একটা ধরেন এখানকার ইলিশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা আবেগ জড়িত, তারা পুজোর সময় ইলিশ পাবে, কারণ পদ্মার ইলিশ এটা একটা তাদের খুবই লোভনীয় বিষয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশও তো সেক্ষেত্রে প্রতিদানে কিছু পেতে চাইবে। একটা হচ্ছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে, যেমন তিস্তা নদীর পানি বন্টন, গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে, 30 বছর মেয়াদী চুক্তি হয়েছিল 1996 সালে, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবছরই। সুতরাং এটি খুবই জরুরি ভিত্তিতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। সীমান্ত হত্যা সীমান্ত হত্যা অনেকটা কমেছে, সেটা দুই পক্ষেরই, ভারতেরও দাবি। এবং সীমান্তে যখন লেনদেনই থাকে না, তখন সীমান্ত হত্যার ঘটনা তো স্বাভাবিকভাবে কমবে। এখন তো আমাদের অনেকগুলো সীমান্ত বন্দর আছে, কিন্তু দু একটি বন্দর ছাড়া অন্যগুলো অচল, মানে যে সেখান থেকে পণ্য। আরেকটি ভারত তার সদিচ্ছা দেখাতে পারে, একটা হলো যে মেডিকেল ভিসা ছাড়া সব ভিসা বন্ধ, সেটি দ্রুত পর্যটন ভিসা বা অন্য শিক্ষার্থীদের ভিসা এটা চালু করা। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য নেয়ার ক্ষেত্রে ভারতীয় ভূমি ব্যবহার করা হতো, ভারতীয় বন্দর ব্যবহার করা হতো, বিমানবন্দর এবং নৌবন্দর। তাই এটি যে কোনো কারণে তারা এটা বন্ধ করেছে, কিন্তু সেটি তারা যে ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নিতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ আমরা প্রত্যাশা করব যে তারা এই দুটো কাজ অন্তত শুরু করুক, অগ্রাধিকার ভিত্তিতে চালু করুক। ধন্যবাদ আপনাকে এস এম জাহাঙ্গীর হোসেন। যদি বলি আমরা আন্তর্জাতিক বা কূটনৈতিক সম্পর্কের উপর আলোকপাত করলে আরেকটি বিষয় সামনে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিগুলো করেছেন, সেই চুক্তিগুলো এখন আলোচনায় আছে, এগুলো বিএনপি কিভাবে ডিল করবে আপনার মনে হয়? এটা অবশ্যই বিএনপি যেহেতু একটা অন্তর্বর্তী সরকার করেছে, আমার ধারণা যে তারা যেগুলো করেছে, আমি হয়তো সবগুলোর সম্বন্ধে আমার ধারণা নাই, কিন্তু যেগুলো করেছে আমি মনে করি দেশের স্বার্থকে সমুন্নত রেখে করেছে। তো স্বাভাবিক কারণে যেহেতু একটা নতুন নির্বাচিত সরকার এসেছে, জনগণ কি চায়, জনগণ কাদের সাথে সম্পর্কটা ডেভেলপ করতে চায়, কাদের সাথে সম্পর্কটা কিছুটা দূরত্ব বজায় রাখতে চায়, স্বার্থ সংশ্লিষ্ট এখানে ব্যাপার আছে। এখানে আমার এবং আপনার স্বার্থ কার সমুন্নত আছে, সমুন্নত ছিল, সমুন্নত রাখবো। আমি মনে করি নতুন সরকার, নির্বাচিত সরকার দেখবে যে ওই কমিটমেন্টগুলো যে পর্যালোচনা করে দেখবে, যদি মনে করে যে সেখানে আমাদের স্বার্থ ঠিক আছে বা সেখানে বন্ধুত্বপূর্ণ যে আচরণ সেটা তারা আমাদের সাথে করেছে এবং চুক্তিতে সেটা প্রতিফলন আছে, তাহলে আমি মনে করি সেগুলো থাকবে। আর তা না হলে কোনো জায়গায় পরিবর্তন যদি করতে হয় বা করার প্রয়োজন মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তাহলে অবশ্যই সেটা করবে। তো সেই ক্ষেত্রে স্বাভাবিক কারণে আমাদের স্বচ্ছতার ভিত্তিতে সেটা করতে হবে। সেটা করলে আমরা সংসদে সেটা নিয়ে আলোচনা করব বা আমরা নিজেরা, যেহেতু আমরা নির্বাচিত প্রতিনিধি, প্রতিটা জিনিস জনগণকে স্বচ্ছতার ভিতরে রাখতে হবে। জনগণকে ডার্কে রেখে আমরা কোনো কাজ করতে চাই না, আমরা কোনো কাজ করব না। কারণ আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় একটা কথা বলে যে জনগণ আমাদের সবসময় সাথে রাখতে হবে, সাথে থাকতে হবে। কাজে জনগণের আস্থা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়াটা হলো আমাদের কাজ, কারণ তারা আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা যে কথাটা বলবো সেটা যদি জনগণের আস্থার প্রতিফলন হয়, তাহলে মনে করো সেখানে আমরা সফল হয়েছি। স্বাভাবিক কারণে চুক্তি যে কোনো সরকারই করতে পারে, যেহেতু আমরা ছিলাম না, অন্য সরকার ছিল, সো দ্যাট আমরা সেটা ওইভাবে আলোচনা করে আমরা আমাদের সমতার ভিত্তিতে যদি চুক্তি হয়ে থাকে, তো সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি সেখানে কোনো ব্যর্থ থাকে, আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করবো। এটি চমৎকার বললেন যে জনগণের চাওয়ার বাইরে কিছু আমরা করবো না। যদি বলি এই গত কয়েকদিনে খুবই নবীন সরকার, এখন গত কয়েকদিনে হুট করে কি চাঁদাবাজি বেড়ে গেল কিনা, যদি কয়েকটি ঘটনা আমি উল্লেখ করি। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে 3টার দিকে যাত্রাবাড়িতে একজনকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে আজকে ঢাকা ময়মনসিংহ রোডে একটি আন্দোলন হচ্ছে যে 20 টাকার চাঁদা বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। আরও নানাভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, চাঁদা এখন একটি ভাইরাল শব্দে পরিণত হয়েছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখেন, চাঁদাবাজ যারা, একটা গোষ্ঠী চাঁদাবাজি করে,
তারা কিন্তু কোনো দলের অংশীদার না। সেটা আমি মনে করি না যে কোনো, যদি রাষ্ট্র বা সরকারের প্রতিনিধিরা যদি সেটাকে উৎসাহিত করে, সেখানে তারা চাঁদাবাজি করতে উৎসাহিত হবে। আমরা বিগত সরকার, আমি ব্যক্তিগত 5ই আগস্টের পরে জেল থেকে বেরিয়েছি, 6 তারিখে বেরিয়েছি, আমরা সবসময় চেষ্টা করেছি, যেহেতু আমাদের দল বড়, আমাদের কোনো নেতাকর্মী যাতে এই সমস্ত চাঁদাবাজির কোনো ঘটনার সাথে না জড়ায়, আমি সবসময় সেটা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের পার্টির নির্দেশনা সেরকমই ছিল, যেহেতু আমরা দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত ছিলাম, আমরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম, কাজে এখন একটা ফ্রিল্যান্ড আমরা পেয়েছি, এখানে হয়তো আমাদের কিছু নেতাকর্মী বিপদগামী হইতে পারে, সেটাকে ধারণ করেই কিন্তু আমরা সবাইকে সেভাবে আটকে রেখেছি। এবং আমরা বলেছি যে না, কোনো জায়গায় কোনো অপরাজনীতি করা যাবে না, এই সমস্ত অপকর্মের সাথে জড়িত যাওয়া যাবে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে অনেক রকম মুখরোচক খবর আসে, আপনি দেখেন, আমরা অনেক বড় বড় নেতার নাম বলতে পারি, দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করার 7 দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে গেছে অমুকে মৃত্যুবরণ করেছে, অমুকে জানা যায় এই সময়, এরকম আমরা দেখেছি। সেইগুলো তো মানে ফেক। হ্যাঁ, তো এই যে এই চাঁদাবাজির ব্যাপারটাও আমি মনে করি যতটুকু হয় তার চেয়ে অতিরঞ্জিত করে কিছু লোক বলে। তবে আমার কথা হলো যে যেখানে আপনি যেটা বললেন যে যাত্রাবাড়ি যে ঘটনা করেছে, আপনি সেটা তদন্ত করে দেখেন, সেখানে হয়তো অন্য কিছু জড়িত থাকতে পারে। আমি কোনোভাবেই চাঁদাবাজিকে সাপোর্ট করব না, করি না, এবং আমি কোনো কালেই করিনি। আমি কিন্তু অনেক অল্প বয়সে ক্ষমতা পেয়েছি, অর্থাৎ 91 সনে তেজগাঁও ভিপি ছিলাম, 2001 থেকে 2006। আমি সবসময় খেয়াল রেখেছি যে আমার সাথে যে সমস্ত নেতাকর্মীরা চলে বা আমি যাদেরকে দিয়ে রাজনীতি করাই, স্বচ্ছতার ভিত্তিতে আমি রাজনীতি করার চেষ্টা করেছি। কাজেই আমরা মনে করি এগুলো ভালো করে তদন্ত করা উচিত। তদন্ত করে দেখে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে প্রথমত যদি সংগঠনিকও জড়িত থাকে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত, পরবর্তীতে আইনগত ব্যবস্থা সেটাও নেওয়া উচিত। এবং কেউ যদি এদের বিরুদ্ধে যদি মামলা করতে সাহস না পায়, আমি মনে করি সেখানকার যে জনপ্রতিনিধি আছে সে সেখানে মামলা করে তাদের বিরুদ্ধে তাদের আইনের আওতায় আনা উচিত। আমি তো একটা স্পষ্ট বক্তব্য দিয়েছি আমার এলাকায়, আমি বলেছি ঢাকা 18 সনে যদি কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমার দলের যদি কেউ থাকে, সে যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডে জড়িত থাকে, আমি নিজে বাদী হয়ে মামলা করে তাদের আইনের আওতায় আনবো। যদি আপনার এই বলিষ্ঠ বক্তব্য নিশ্চয়ই চাঁদাবাজদের সতর্ক করবে। সোহরাব হাসান, যদি আপনি একটু আলোকপাত করতেন। আচ্ছা, প্রথম যেটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, শুল্ক চুক্তি, এই শুল্ক চুক্তির নিয়ে বেশ আলোচনা। কারণ যখন চুক্তিটা হয়, প্রথম প্রশ্ন এসেছে যে অন্তর্বর্তী সরকার বিদায় মুহূর্তে কেন এই চুক্তিটা করলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই চুক্তির যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন, তিনি কিন্তু এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আর সুতরাং বিএনপির জন্য একটি একটা মনস্তাত্ত্বিক অবস্থানটা খুব স্বাচ্ছন্দ্যের নয়। যে বিএনপি এখন অন্য কেউ থাকলে বলতে পারতেন এই চুক্তি নয়, চুক্তি সংশোধন করতে হবে, চুক্তি স্থগিত করতে হবে, বা চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। এখনও এই কথাটা বলতে পারেন, কিন্তু পুনর্মূল্যায়ন প্রথম হচ্ছে যে সরকারের পক্ষ থেকে একটা বোঝা, চুক্তিটা পুনর্মূল্যায়ন করা, যে চুক্তিতে সত্যি চুক্তিতে এমন কোনো ধারা আছে যেটি আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। যেমন চুক্তিতে আমরা 1% কম পেয়েছি, মানে কমানো হয়েছে। একটা সুখবর হলো যে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে, সেই দেশের সুপ্রিম কোর্ট কিন্তু সেটি বাতিল করে দিয়েছে, অবৈধ ঘোষণা করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে নতুন ধারায় যেটি তিনি করতে পারেন, সেটা বোধহয় 5 মাসের জন্য করতে পারেন, 150 দিনের জন্য 3-5 জন্য করতে পারেন, সেটি আবার করেছেন। এবং সেখানে 15% শুল্ক আছে। তাতে হচ্ছে আমাদের 4% হয়তো শুল্ক রেয়াত পেতে পারি। আচ্ছা, তাহলে এই যে ইতিমধ্যে যে শুল্কটা আমরা দিয়েছি বাড়তি, সেটা আমরা ফেরত পাবো কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে বিএনপির জন্য এটি আগে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিতে কি কি আছে এটা জনসমক্ষে জানানো, এটা নিয়ে বিতর্ক করা, জাতীয় সংসদে এটি উপস্থাপন করা, তারপর যে সংসদে অনুমোদন করলে তো আমরা ধরে নেব জনগণের এখানে কী কী ত্রুটি আছে, কী কী ঝুঁকি তৈরি করতে পারে। একটা বলছে যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের কাঁচামাল যদি যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়, বিশেষ করে তুলা, সেই তুলা থেকে যে তৈরি পোশাক সুতা হবে ও তৈরি পোশাক উৎপাদন করা হবে, সেটা কোনো শুল্ক দরকার হবে না।
এখন দেখার বিষয় যে আমরা অন্য দেশ থেকে কত দামে তুলা পাচ্ছি আর যুক্তরাষ্ট্র থেকে কত দামে তুলা পাচ্ছি, তাতে বাংলাদেশ লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বোয়িং কেনা, 15টি বোয়িং কেনার যে চুক্তি হয়ে আমাদের বোয়িং কেনার এখনই প্রয়োজন আছে কিনা, সেখানেও উন্মুক্ত প্রতিযোগিতা আছে কিনা। তবে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে যে শুভেচ্ছা বার্তা দিয়েছে, সেই শুভেচ্ছা বার্তায় যে কথাটা বলেছেন সেটা খুবই কী বলবো, যে এক ধরনের আপত্তিকরই বলবো। আমাদের একজন অর্থনীতি বলছেন অশোভন। শুভেচ্ছা বার্তা সাধারণত দুই দেশের সম্পর্ক ভালো হবে, আমরা এগিয়ে নিতে চাই, এটাই বলবে। তিনি শুভেচ্ছা বার্তা একই সঙ্গে বলছে এই চুক্তি বাস্তবায়ন হবে আশা করি, সেটাও ঠিক আছে। তো বলছেন যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির কি হবে, প্রতিরক্ষার যে আমরা প্রতিরক্ষার সম্পর্কটাকে এগিয়ে নেব কীভাবে। এবং একই সঙ্গে তিনি বলছেন যে আমাদের যে সেখানে প্রতিনিধি আছেন, রাষ্ট্রদূত আছে, তার সঙ্গে বসে বাংলাদেশ সরকার এটি ফয়সালা করবে। মানে একজন রাষ্ট্রপ্রধান আর একজন সরকার প্রধানকে শুভেচ্ছা বার্তা জানানোর সময় এই ধরনের কথা বলতে পারে। তবে যেটা হয় সব ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প তো উল্টোপাল্টা করেন এবং তিনি কখন কি করবেন, কার সঙ্গে কি ব্যবহার করবেন, এটি আগে থেকে বলা যায় না এবং খুবই এটি আমি মনে করি যে অসৌজন্যমূলক কাজ। এখন এটি দেখার বিষয়, এই কথাকে না ধরেও বাংলাদেশের সাথে ভূ রাজনীতিতে চীন এবং যুক্তরাষ্ট্রের একটা টানাপোড়েন আছে, আবার চীন ও ভারতেরও একটা টানাপোড়েন আছে। এই ক্ষেত্রে আমরা যাতে মাঝামাঝি অবস্থানে থাকি, আমরা কারো পক্ষে হেলে না যাই, সেটা চীনের পক্ষেও না, ভারতের পক্ষেও না, যুক্তরাষ্ট্রের পক্ষেও না। আবার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ধরনের বন্ধুত্ব আছে, যেসব মাঝখানে যে টানাপোড়েন চলছিল সেটা কিন্তু অনেকটা কাটেই আছে। কথা হচ্ছে আমাদের স্বার্থ এক হচ্ছে আমরা ছোট অর্থনীতি, এটা ভাবতে হবে যে দর কষাকষিতে আমাদের যথেষ্ট শক্তি নাই, আর সেটি ভারতের সাথে চীনের সাথে অন্তত বাণিজ্য ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে শক্তি আছে কিনা সেটা বিতর্কের বিষয়, বাণিজ্য ক্ষেত্রে শক্তি নাই। এখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, যে আমরা তোমাদের কাছ থেকে বেশি আমদানি করি, এর অর্থ তোমাদের অর্থনীতিতে আমাদের অবদান বেশি, আর তোমরা যেহেতু কম আমদানি করো তাহলে তোমরা আমাদের ঠকাচ্ছ। এই যুক্তি তিনি সব দেশেই দিয়েছেন। এবং মানে যদি একটু বলতে চাই, এই যুক্তি ধরা যাক আমি একটি গ্রুপ অফ কোম্পানির, বড় একটি গ্রুপ অফ কোম্পানি যদি বলি বসুন্ধরা বা সিটি গ্রুপের একটা প্রোডাক্ট আমি খাই, আমি কি করতে পারবো, আমি তার ভোক্তা, আমি কি বলতে পারবো তার অর্থনীতিতে আমার অবদান আছে? না, অবশ্যই আছে, সেটা বলতে পারবো। কথা হচ্ছে যে আমি তো বিনা পয়সায় নেই না, যুক্তরাষ্ট্র তো বিনা পয়সায় নিচ্ছে না, তারা কম দামে পাচ্ছে বলেই, আর আমরা আমাদের এখানে সস্তা শ্রম আছে বলেই আমরা কম দামে দিতে পারছি, এটা প্রতিযোগিতা করেই যাচ্ছে। সুতরাং তারপর তার যুক্তি দিতেই পারে, বলছে যে আমরা উৎপাদন করব না, আমরা আমদানি করব না, আমরা এখানে তৈরি উৎপাদন করব, সেটা করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আর বাণিজ্য পৃথিবীর সব দেশ তো এরকম না যে বাণিজ্য ভারসাম্য থাকে না, কিন্তু সেখানে জাতীয় স্বার্থ, অনেক দেশ তো নিজের যুক্তরাষ্ট্র তো প্রতি বছর তাদের শস্য সাগরে ফেলে দেয়, যে পানিতে ফেলে দেয়, যে সেটা কৃষকদের বাঁচানোর জন্য, যে সেটি তারা ন্যায্য মূল্য করে এটা দিয়ে দেয়। কেন? আমাদের কৃষক, আমাদের শ্রমিক, তাদের স্বার্থ তো দেখা আমাদের দায়িত্ব। সুতরাং এটারও একটি যৌক্তিক সমাধান হওয়া উচিত। যদি অন্যায় হয়ে এই চুক্তিতে কোনো অন্যায় ধারা থাকে সেটা সংশোধন করা উচিত। সেটি যুক্তরাষ্ট্র যত ক্ষমতাধরী হোক, আর তারা আরেকটি দেশের উপর অন্যায় চাপিয়ে দেবে, এটি হতে পারে না। ৭১ তো তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেছিল, তারপরও কিন্তু আমরা যুদ্ধে জয়ী হয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এস এম জাহাঙ্গীর হোসেন, সোহরাব হাসান বলছিলেন বিশেষ করে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তার কথাই উল্লেখ করে খলিলুর রহমান, এই ব্যক্তি সম্পর্কে একটি আলোচনা এরকম এখন যে তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন এবং নানা সময় বিএনপি কিন্তু এই ব্যক্তির বিরোধিতা করেছে, তার পদত্যাগ চেয়েছে, তাকে সরিয়ে দিতে বলা হয়েছে, তাকেই আবার বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দেখতে হচ্ছে। ব্যাপারটা মানে এটা কি রাজনৈতিক কোনো প্যাচ কিনা?
একটু খোলাসা করতে কৌশল কিনা না, আসলে আমি রাজনৈতিক পেশ আমি বলবো না, বা রাজনৈতিক কৌশল হতে পারে, রাজনৈতিক কৌশল বা হয়তো এমনও কিছু হতে পারে যে উনি যেহেতু এর আগের অ্যাডভাইজার ছিলেন পররাষ্ট্র, আমাদের তো বৈদেশিক নীতি নিয়ে আমাদের অনেক রকম আলোচনা সমালোচনা আছে, হয়তো সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় তিনি সফল হয়েছেন হতে পারে, সেরকম সেই বিবেচনা হয়তো ওনাকে নিতে পারে। তারপরেও আমরা দেখব যে উনি যদি ধরেন পূর্বের সরকারে ছিল, তত্ত্বাবধায়ক সরকারে ছিল, তো সেখানে যে তার হয়তো ভালো গুণগত মান দেখে যদি নেওয়া হয় তাহলে তো সেটা কোনো সমস্যা নেই। গুণগত মানের কথা যদি বলি ভাই, আমি একটু প্রশ্ন করি, বিএনপিতে তো গুণগত মানসম্পন্ন লোকের অভাব নেই, অনেক বড় দল, অভিজ্ঞতা সম্পন্ন দল, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। আবার এইখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হয় কিনা যে সরকারের অধীনে নির্বাচন হলো সেই সরকারেরই একজন উপদেষ্টা এসে নির্বাচিত দলের মন্ত্রিসভায় বসে গেল, আপনার কি মনে হয় একটি কোশ্চেন মার্ক তৈরি হয় না? এখানে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু কথা হলো আমরা কার্যক্ষেত্রে গিয়ে দেখতে পারবো যে আসলে কোশ্চেন মার্ক হচ্ছে কি না হচ্ছে না, সেটা আমরা এখনই বলতে পারবো না। আমরা প্রতিটা মানুষকে যখন আমরা টার্গেট করি, প্রতিটা মানুষকে যখন আমরা নির্বাচিত করি, সেই নির্বাচিত করে যখন তার কর্মকাণ্ড শুরু করে তখন আমরা তাকে বলতে পারবো যে সে তার পজিটিভ না নেগেটিভ। আদারওয়াইজ আমরা এইভাবে একজন মানুষের নেওয়ার পরে আমরা বলতে পারবো না সে পজিটিভ পজিশন আছে না নেগেটিভ পজিশন আছে। কাজেই সে যদি আমার রাষ্ট্রের জন্য উপকারী হয় তাহলে মানুষ পজিটিভলি নেবে, আর যদি সে নেগেটিভ হয় তাহলে মানুষ নেগেটিভলি নেবে। স্বাভাবিক কারণে এইটুকু আলোচনা সমালোচনা গণতান্ত্রিক দেশে এটুকু আমরা মানতেই পারি, এটুকু আমরা করতেই পারি, যেহেতু আমরা গণতন্ত্রকে সবচেয়ে শোভনীয় মনে করি, যার কারণে আমরা মনে করি যে আমরা নিয়েছি ঠিক আছে, এটাও ঠিক আছে, আবার মানুষ যে সমালোচনা করছে সেটাও ঠিক আছে। আমরা প্রতিটা মানুষের সমালোচনাকে বা প্রতিটা মানুষের পরামর্শকে আমরা গুরুত্ব সহকারে দেখি, আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা করবো, সরকার পরিচালনা করবো, এটাই স্বাভাবিক। আচ্ছা, যদি বলি বর্তমান বেশ কিছু শব্দের, গতকাল যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, গতকাল থেকেই কিছু শব্দের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। যদি আমি কয়েকটি উল্লেখ করি, যেমন আজাদি, ইনকলাব, বয়ান, নয়া বন্দোবস্ত, এই ভাষাগুলোর এখন আধিক্য দেখা যাচ্ছে এবং একজন মন্ত্রী গতকালকে বলেছেন যে যদি বাংলা ভাষাকে আমরা সম্মান জানাতে চাই এগুলোকে বয়কট করতে হবে। এটা নিয়ে ব্যাপক আলোচনা। আপনার কি মনে হয় বাংলাদেশের ভাষায় তো নানা ধরনের বিদেশি শব্দ আছে, এই যে শব্দগুলো এগুলো কি আরোপিত নতুন করে নাকি উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, নাকি আপনি ইতিবাচকভাবে দেখছেন? না, আমি মনে করি না। যে দেখেন, আমাদের ভাষা বাংলা ভাষা, কিন্তু এখানে কিন্তু আমরা অনেক রকম ভাষা ব্যবহার করি, বা আমাদের এখানে আমাদের ম্যাক্সিমাম মানে আমরা গ্রাম্য ভাষা যদি বলি, সেই গ্রাম্য ভাষায় অনেক এখানে আরবি সংযুক্ত আছে, এখানে হিন্দি সংযুক্ত আছে, উর্দু সংযুক্ত আছে। এই সংযুক্ত কথা সৌরভ ভাই আমার ছাড়া ভালো বলতে পারবেন। তো এইগুলো আছে, তো এইগুলো আমরা কইরা অভ্যস্ত। অনেক সময় দেখা গেল ধরেন এই হাদি, আমাদের হাদি মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ, এই হাদি যে ইনকলাব মঞ্চ, সেই ইনকলাব মঞ্চ থেকে অনেকগুলো ডায়ালগ চলে আসছে। তো এরকম যখন এক একটা সেশন অনুযায়ী ধরি, সেই সেশনে কিছু কিছু উক্তি চলে আসে, সেই উক্তিগুলো কিন্তু সাধারণ মানুষ অনেকদিন বলে। আপনি ধরেন একটা গান যখন হিট হয়ে যায়, সেই গানটা কিন্তু সব দোকানে, আপনি 4 দোকানে বসবেন, সেই 4 দোকানে বাজতেছে, আপনি গাড়িতে যাবেন, বাসে যাবেন, বাসে সেই পপুলার কিছু বক্তব্য চলে আসে। তো এই আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, যেমন বাংলাদেশে কি যেই রাজাকারের ব্যাপারে যে বক্তব্য আছে, সবাই রাজাকার, তার মানে কি হাসিনা যে কথাটা বলেছে, আমরা সবাই ওই কথার পরিপ্রেক্ষিতে গিয়ে আমরা সবাই কিন্তু রাজাকার হইতে চেয়েছি, যে আমরা বলছি যে না, যেহেতু কে বলেছে স্বৈরাচার, এই বক্তব্যটা আমরা শুনেছেন। তো এক রাত্রে দেখা গেল হাজার লক্ষ লক্ষ মানুষ এক বক্তব্য দিচ্ছে। তো এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের কিছু নতুন নতুন ভাষা উদ্ভব হয়েছে, সেগুলো আমরা হয়তো এখনো বলতে পারিনি। তা ধীরে সুস্থে এগুলো মানুষ ভুলে যাবে, এবং যেটা আমাদের জন্য প্রয়োজন আমরা সেই ভাষাটা ইউজ করব। চমৎকার বললেন সৌরভ হাসান, আপনি একজন কবি মানুষ, কি বলবেন এই ভাষা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে? ইনকলাব শব্দটিতে হচ্ছে ফার্সি, এবং ইনকলাব এটি বাংলা উপমহাদেশে প্রথম ব্যবহার করেন হাসরাত মোহানি। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা। তিনি বিপ্লব, এটা হচ্ছে আক্ষরিক অর্থ হচ্ছে বিপ্লব। তা আমরা বিপ্লব, ইনকলাব 71-এ তো বিপ্লবী হয়েছে, তা 71-এ ইনকলাব হয়েছে। এখন কেউ কেউ ব্যবহার করার ক্ষেত্রে মানে এটার অর্থটা বদলে যায় অনেক সময়। এখন ইনকলাব যে অর্থে কমিউনিস্ট ব্যবহার করছেন, এখন যারা করছেন সেই অর্থে করছেন কিনা, তারাও আসলে এটা হলো পরিবর্তন। আর ভাষা সবসময় পরিবর্তনশীল। এখন আমরা এক সময় যে ভাষা ব্যবহার করতাম, আরবি ফার্সি খুব বেশি ব্যবহার করতাম,
সেটা এখন করি না। এখন স্বাভাবিক আমাদের ভাষাকে নদীর স্রোতের মতো চলতে দিতে হয়। নদীর স্রোতে যেমন অনেক কিছু শেষ পর্যন্ত অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না, অনেক কিছু ভেসে যায়। তো এটা দেখার বিষয়। এটি নিয়ে আমার মনে হয় যে খুব বিতর্ক করার এই নেই, যে কারণ না আজাদি ও স্বাধীনতাও আজাদি, বিপ্লব আবার বিপ্লব ইনকলাব। এখন এটি যদি কেউ এই ধরনের মনে করে যে এটি আমি উন্মুখের বিরুদ্ধে ব্যবহার করলাম, এটা হচ্ছে নিজের ব্যবহারের উপরে বোঝা যায় যে ব্যবহারের উপরে। আমরা রবীন্দ্রনাথেরও অনেক শব্দ ব্যবহার করেছেন যেটা আমরা এখন এটা নিচ্ছে না, মানে মানুষ এটা গ্রহণ করে। এটি অন্যান্য মহৎ সাহিত্যিকদের ক্ষেত্রেও সত্য। আর আজকে যেটা ব্যবহার করছে এটা 20 বছর পর নাও হতে পারে। পৃথিবীর ভাষা হচ্ছে নিয়ত পরিবর্তনশীল, ভবিষ্যতে কি থাকে। তবে কেউ যদি এই অর্থে ব্যবহার করা হয় যে যেহেতু যেমন স্বাধীনতার কথা, এখন স্বাধীনতার যদি বিপক্ষে আজাদিকে আনা হয়, বিকল্প হিসেবে আনা হয়, জাতীয়তাবাদী চেতনার বিকল্প হিসাবে যদি ইনকলাব শব্দটি বলা হয়, সেটা তো আক্ষরিক অর্থেই সেটা সত্য নয়। ইনকলাবও বলবে, আবার স্বাধীনতাও বলবে, আবার জাতীয়তাবাদও বলবে। এখন এটি হচ্ছে তবে এটা কোনো কিছু চাপিয়ে দেওয়া না, আবার কোনো কিছু বন্ধ করা, কোনো কিছু চাপিয়ে দেওয়া না, যে আবার কোনো কিছু উস্কানিতেও ভাষা ব্যবহারের ক্ষেত্রে কোনো পক্ষের অন্যকে আক্রমণ করার জন্যই এই কোনো শব্দ, কোনো স্লোগান ব্যবহার করা উচিত নয়। যেমন ইনকলাব মঞ্চ সম্পর্কে বলছিলেন, ইনকলাব মঞ্চে অনেক ভালো স্লোগান আছে, আবার যেসব স্লোগান অনেক ইনকলাব মঞ্চ বা এই শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক স্লোগান দিয়েছে যেটা শ্রবণযোগ্য, মানে যেটা শোনা যেত না। তো সুতরাং আমরা একটু যে কোনো ভাষা স্লোগানে সুরুচি আশা করি, শিষ্টাচার আশা করি, অন্যকে হেয় না করা। তো এর মধ্য দিয়ে যাবে। ইনকলাব বলা যাবে না, এটা যেমন ঠিক নয়, আবার কোনো শব্দের বিপরীতে ইনকলাবই বলতে হবে, স্বাধীনতার বিপরীতে। চাপিয়ে দেওয়াই উচিত নয়, চাপিয়ে দেওয়া উচিত না, আর প্রতিরোধ করা উচিত না। রাইট। আমি একটি প্রসঙ্গে আসতে চাই, আপনি যেহেতু সাংবাদিক সেই হিসেবেই প্রশ্নটি করছি। একটি সংবাদ আজকে প্রকাশ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, তার বিরুদ্ধে একটি অভিযোগ যে বিতর্কিত প্রকল্পে 100 কোটি টাকা ছাড় দিতে ব্যাংক ম্যানেজারকে চাপ প্রয়োগ করেছিলেন তিনি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার মানে একটি বিশেষ সময়ে তারা দায়িত্ব গ্রহণ করলেন, এবং আমাদের প্রত্যাশা ছিল যে অতীতের দুর্নীতি বা আরও যা সমস্ত কিছু ধুয়ে মুছে সংস্কার করে তারা ইতিবাচক একটি রাষ্ট্র উপহার দেবেন, তাদের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ আসা শুরু হয়েছে। এর আগেও আমরা কিছু উপদেষ্টার পিএসএর অভিযোগ আমরা দেখেছি গণমাধ্যমের কল্যাণে। আপনার কি মনে হয়? আমরা তো চেয়েছিলাম যে দেশবাসী চেয়েছিল কি অন্তর্বর্তী সরকার একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে যাবেন, সেটি সব ক্ষেত্রে, সেটি তাদের ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে, তাদের কার্যক্রমের ক্ষেত্রে এবং তাদের নীতি পরিকল্পনার ক্ষেত্রে। তারা যেসব পদক্ষেপ নিয়েছে সবগুলো খারাপ না, আবার সবগুলো ভালোও না। আমরা কিছুক্ষণ আগে শুল্ক চুক্তি নিয়ে কথা বললাম। এখন এই যে বিশেষ সহকারীর বিরুদ্ধে যে অভিযোগ, এখন এটি তদন্ত হওয়া উচিত। আর ওই সরকারের, এখন তিনি তো দেশেও নেই, তিনি দেশের বাইরে। আমি মনে করি প্রথমত তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত, এবং তার ব্যাখ্যায় যদি সন্তুষ্ট না হয় ওই সরকারের প্রধানেরও একটা ব্যাখ্যা দেওয়া উচিত, যেখানে সত্যি সত্যি ঘটনা ঘটছে কিনা। না হলে তারও কিন্তু তার সুনামের সঙ্গেও বিষয়টি জড়িত। তা আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকারের তার কার্যক্রমে, তারা তো এসেছিল যে রাজনীতিকদের কাজে স্বচ্ছতা আনবে, জবাবদিহি আনবে, সংস্কার করবে। রাজনীতিকরা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, তা ভালো দৃষ্টান্ত স্থাপন করলে বারবার গণ অভ্যুত্থান হয় না। রাজনীতিকরা পারেনি, কিন্তু যারা রাজনীতিকদের সংশোধন করতে এলেন, যারা তাদের ঠিক করতে এলেন, তারা যদি বেঠিক হন, তাদের মধ্যে যদি গরজ থাকে, ভূত থাকলে শস্যের ভেতর যে এখানে সর্বত্রই যদি ভূত থাকে,
এবং আপনি বলেছেন যে হ্যাঁ, ইতিমধ্যে ওই যে দুজন উপদেষ্টার পিএসএর বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু আমরা কোনো ব্যাখ্যা পাইনি। এখনো কোনো ব্যাখ্যা আমার পাইনি। মামলাও হয়েছে, হ্যাঁ। কিন্তু সে মামলা, বাংলাদেশে মামলা এবং দুর্নীতির মামলা বছরের পর বছর চলবে, তারা কিন্তু কেউ গ্রেপ্তার হননি। না। কিন্তু অন্য সাধারণ অভিযোগেও অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকও গ্রেপ্তার হয়েছে, সাংবাদিক, অন্য পেশার মানুষ, সংস্কৃতি কর্মী, নানাজন সংস্কৃতি কর্মী। তো এইটি তো এখন কি, মানে তারা চলে গেছে, তারা এটা তো আর তাদের শাসন আমলটা ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তারা যা করে গেছেন, এটি যদি মানুষের আস্থা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাদের সমস্ত কার্যক্রমকে নিয়ে প্রশ্ন থাকবে। সৌরভ ভাই, আমি প্রশ্নটি করবার আগে কিন্তু আপনাকে বিশেষভাবে আমি সাংবাদিক উল্লেখ করলাম এই কারণে যে আমরা আগেও দেখেছি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে সেই সরকারের কার কি দুর্নীতি আছে সব আমরা প্রতিদিন সংবাদপত্রের পাতায় পাই। ইনিও চলে যাওয়ার পরে কেন? না, চলে যাওয়ার পর না, এই যে বিশেষ সহকারীর সম্পর্কে বলা হয়েছে, তার প্রকল্প নিয়ে প্রথম আলোতে কিন্তু রিপোর্ট হয়েছে, তার আবার তিনি প্রতিবাদও করেছিলেন। সুতরাং কিছু যে হয়নি তা না, হয়েছে। আচ্ছা, এখন ওই একই কথা যে আমরা আওয়ামী লীগ যখন সরকার দুর্নীতি করে আমরা বলতে পারি না কেন, বললেই তো জেলে যেতে হয়, বললেই তো নানা রকম করতে হয়, সেই দিন তো আমরা সেটা পার করেছি। এখন সুষ্ঠু তদন্ত হয়। আবার এটাও আমরা চাই না যে তিনি চলে গেছেন বলেই তার বিরুদ্ধে একটা অন্যায্য অভিযোগ তুলে তাকে হেয় করা সামাজিকভাবে, সেটাও না। এখন যে ব্যাংক ম্যানেজারকে বা ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের যে কর্মকর্তাকে তিনি হুমকি দিয়েছেন বা তাকে করতে বাধ্য করেছেন, সেটা খুঁজে বের করা দরকার এবং তারও উচিত এটা সাক্ষ্য দেওয়া। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু এস এম জাহাঙ্গীর হোসেন আপনার কাছে আসতে চাই। একজন রাজনীতিবিদ হিসেবেই আপনাকে আমি প্রশ্নটি করছি, যদিও জামাতে ইসলামের কেউ থাকলে ভালো হতো। আমি প্রশ্নটি করতে চাই যে এই নির্বাচনে আমরা দেখলাম যে জামাতে ইসলামী থেকে একজনও নারী কোনো মনোনয়ন দেওয়া হয়নি, কোনো প্রার্থী ছিল না, এবং জামাতের আমির একটি সাক্ষাৎকারে বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমের তিনি বলেছেন যে তাদের নীতি অনুযায়ী নারীরা ক্ষমতায় মানে সরকার প্রধান হতে পারবে না, বা অন্যান্য তারা রাজনৈতিক প্রধান জায়গায় আনতে চান না। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন, তারা তো একটি পার্সেন্টেজ হারে মহিলা সংরক্ষিত আসন পাবে, সেটি তাদের কি করা উচিত আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি মনে করি দেখেন, এই দেশে আমাদের 50% ভোট কিন্তু মহিলা ভোট। তো 50% ভোট যদি মহিলা হয় তাহলে তাদের অধিকার সংরক্ষণ কারা করবে? অবশ্যই আমরা করবো, এটা ঠিক আছে, কিন্তু তারা যদি আমাদের পাশাপাশি থাকে, এটা তো আমরা এর আগের যখন নির্বাচন হয় তখন কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে, এবং আমরা যখন বিভিন্ন সময় আমরা নারীদেরকে এগিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং বাংলাদেশ সারা পৃথিবীতে নারীরা এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন পিছিয়ে রাখবো? এখন আপনি যে প্রশ্নটা করছেন সেটা তারা কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমরা চাই নারীদেরকে আমাদের পাশাপাশি এগিয়ে রাখার জন্য। কাজে আমরা এই জনবহুল একটি দেশে আমরা একা কাজ করে একা কিছু করে আমরা সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। আমাদের যদি আমাদের ছেলেদের পাশাপাশি বা পুরুষদের পাশাপাশি মহিলাদেরকে আমরা এগিয়ে নিতে যেতে পারি, তাহলে সেটা আমাদের অধিকতর সহজ হবে। তো এখন যে তারা যে সংরক্ষিত যে আসনের কথা বলছেন, এখন এটা তারা কি করবে বা তারা কি ডিসিশন নেবে, এটা তাদের ব্যাপার, কিন্তু আলটিমেটলি তো তারা নিবে হয়তো, কিন্তু তখন তারা বলবে যে বিভিন্ন রকম ব্যাখ্যা দিবে। যেমন সেদিন যখন ইয়াতে গিয়েছে, শহীদ মিনারে গিয়েছে, তখন সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছিল যে অতীতে তো আপনারা আসেননি, এখন কেন আসছেন? তখন তারা খুব বিরক্ত হয়েছিল। তা আমি মনে করি যে সেরকম হয়তো বিরক্তি ভাব দেখায় তারা আবার সেই একই জায়গায় নারীদেরকে তারা নিবে। কিন্তু আমার মনে হয় যে প্রতিটা রাজনৈতিক সংগঠনকে দেখা উচিত যে নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই বর্তমান বৈশ্বিক জগতে। আমরা যে কাজটা করতেছি নারীরা সেম কাজটাই করতেছে, কেউ কিন্তু কোনো দিকে পিছিয়ে নেই। কাজে আমি মনে করি তাদের যদি এই সিদ্ধান্ত, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি এই সিদ্ধান্তটা তাদের জন্য ভুল এবং মানুষের কাছে একটা বাজে মেসেজ যাবে, কারণ নারীদেরকে পিছিয়ে রাখার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো করছে। কিন্তু আমরা চাই যে নারীরা এগিয়ে আসুক এবং নারীরা সম অধিকার নিয়ে আমাদের সাথে কাজ করে যাক। আচ্ছা, এই ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগ তো নানা সময় আছে, নারীদেরকে ঘরবন্দি করা ইত্যাদি ইত্যাদি, অগ্রসর হতে না দেওয়া। কিন্তু মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো সবসময়ের জন্য নারীকে, আপনিও চমৎকার করে বললেন, কিন্তু আমরা দেখলাম এই একটি আলোচনা আছেও, এই নির্বাচনেও বিএনপি মাত্র 3 পয়েন্ট সামথিং % হলো
মনোনয়ন দিল এবং তার অধিকাংশ হচ্ছে এইভাবে বলে সবাই যে পুরুষ কোটায় নারী পেয়েছে বিএনপি। যদি বলি প্রত্যেকেরই কারো না কারো বাবা বিএনপি রাজনীতিবিদ ছিলেন, তাই কারো স্বামী, এই যে এই পুরুষ কোটায় নারীদেরকে দেওয়া বা এবং একজন নারীকে যারা আমরা দেখেছি অনেক নারী আছে বিএনপি অনেক বড় দল, তো তাদের অনেককে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে এবং সামনে সংরক্ষিত আসনে কাদেরকে দেওয়া হবে আমরা জানি না, দেখতে পাবো। এই জায়গাগুলোতে কিভাবে ডিল করবে আপনার কি মনে হয়? আমরা যেহেতু সমঅধিকার নিয়ে কাজ করছি, সমঅধিকার নিয়ে আমরা রাজনীতি করছি, তা আমার মনে হয় সেখানে কোনো কোঠায় না, যার যার যোগ্যতায় শেষে এসেছে। এখন হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে কোঠায় আসছে। ধরেন যদি এইভাবে হতো তাহলে আমাদের তো মির্জা আব্বাস ভাইয়ের ওয়াইফ তো ভাবি তো দীর্ঘদিন রাজনীতি করে, উনি তো নমিনেশন পাননি বা নমিনেশন দেওয়া হয়নি। এখানে কোঠার কোনো সিস্টেম নেই, এখানে যার যার যোগ্যতা অনুযায়ী শেষে কিন্তু এখানে এসেছে। তাই কাজে আমরা মনে করি যে নারীরা পিছিয়ে নেই, নারীরা এগিয়ে আসতেছে। তো হয়তো সংখ্যাধিকের দিক দিয়ে আমরা হয়তো একটু কম, কারণ এই কারণে কম যে হয়তো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি নারীরা হয়তো সেভাবে এগিয়ে যাচ্ছে না। তারপরেও এই গত 17 বছর তো আমরা যে পজিটিভ রাজনীতিটা আমরা সেভাবে করতে পারিনি, আমরা মিছিল মিটিং করতে পারিনি, আমরা কোনো জায়গায় প্রতিবাদ করতে পারিনি। এই যে মানুষ যে সম্পৃক্ততা সে কোথা থেকে আসবে? যদি আপনার কলেজে রাজনীতি থাকতো, ছাত্র রাজনীতি থাকতো, ইউনিভার্সিটি থেকে অনেক মেয়েরা বের হতো, কলেজ থেকে অনেক মেয়েরা বের হতো, তারা আমাদের এখানে সম্পৃক্ত হতো, সামনের রাজনীতিতে উঠে আসবে, তারা এখানে সম্পৃক্ত হতো। ধন্যবাদ। স্পষ্ট আপনার বক্তব্য যে সামনে সুস্থ ধারা রাজনীতি করার সুযোগ পেলে উঠে আসবে। সোহরাব হাসান, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি একটু আলোকপাত করতেন এই যে জামাতের যে সংরক্ষিত আসনে কি করা উচিত। জামাত তো তার একটা রাজনীতি আছে, তার নীতি আছে, সেই নীতি অনুযায়ী চলবে। তবে তারা যদি একই সঙ্গে ইনসাফের কথা বলে, সমঅধিকারের কথা বলে, ন্যায্যতার কথা বলে, আবার নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করে, সেটা তো সমর্থনযোগ্য নয়। তারা তো নিশ্চয়ই তারা তাদের কোটা যতজন পাবেন তাদের দিবেন। এর আগে জামাত ইসলামের যে বর্তমান আমির, তিনি নির্বাচিত হওয়ার আগে কিন্তু তার স্ত্রী সংরক্ষিত কোটায় এই সংসদ সদস্য ছিলেন। তো সুতরাং এটি কিন্তু সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করতে পারছেন কিনা, পারবেন কিনা, তাকে করতে দেওয়া হবে কিনা, এটি না তিনি শুধু তাকে শুধু সংখ্যা দেখানো হবে কিনা, এটা বিএনপি বা অন্য দলের ক্ষেত্রেও সত্য যে তারা কেন নেতৃত্বে আসবে না। আর এটিএম শামসুল হুদা কমিশন যে প্রস্তাব ছিল যে প্রতিটি দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত 1/3 নারী সদস্য রাখতে হবে, কোনো দল কিন্তু সেই শর্ত পূরণ করতে পারেনি, বরং তারা সময় চেয়ে নিয়েছে 2030 পর্যন্ত। আমরা 2030-এর আছে মাত্র 4 বছর। আমরা আশা করি প্রতিটি দলই এই বাস্তবায়ন করবে। ধন্যবাদ। এবং আমরা যখন বলি যে জামাত ইসলামী তারা ডানপন্থা, তারা নারীর অধিকার চান না, কিন্তু যারা মধ্যপন্থা তারা তো সেটা কাজে প্রমাণ করতে হবে যে তারা চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এস.এম. জাহাঙ্গীর হোসেন। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।